সোনোফ্লাক্স, see you at our waiting soon. স্যালুটের ভঙ্গি করে সাইবান নিজের হ্যামস্টার বাচ্চাদের আদর করতে করতে হেলে দুলে ঘরের ভিতরে চলে গেল। ইরাম তাকে জিজ্ঞাসা করার সুযোগও পেল না ভোর রাতে ছেলেটা বাইরে কোথায় গিয়েছিল, কি কাণ্ড করে এসেছে। সে শুধু অথর্বের মতন দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। পরক্ষণে হাতের খালি কাপটার দিকে তাকালো। সূর্যোদয় হতে শুরু করেছে, লালচে কমলা রশ্মিতে ছেয়ে গিয়েছে গোটা ধরিত্রী। দমকা হাওয়া এসে ইরামের ওড়না উড়িয়ে নিল। এক হাতে খোপা টেনে খুলে দিল সে। লম্বা চুলগুলো বাতাসে উঠতে লাগলো নদীর ঢেউয়ের মতন। চোখ বুজে ফেললো ইরাম, অনুভব করলো পৃথিবীকে। অবশেষে এই দিনটার আলো তার শরীর ছুঁয়েই দিল। ওই নতুন শুরু নাকি নতুন সমাপ্তি, কোনটার সূত্রপাত ঘটবে আজ, সেটা এখন শুধু সময়ই বলতে পারবে। ইরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। এখান থেকে যাও আলাদিন, তোমার কথা আমি পরে শুনবো। না, আপনাকে এক্ষুনি শুনতে হবে, এই মুহূর্তেই। আমার খুব দরকার আপু। পরে আসতে বলেছি। না, আমি এখনই বলবো, পরে। যাও আলাদিন, আমার চোখের সামনে থেকে দূর হও। ধরফর করে বিছানায় উঠে বসলো সাইবান। সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে তার। এসি চললেও কোনো কাজে দিচ্ছে না। বুকটায় ভারী চাপ জেঁকে বসেছে, পায়ের সঙ্গে কম্বল পেঁচিয়ে আছে তার। খানিক উদ্ভ্রান্তের মতন এদিক সেদিক তাকালো সে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে নিজের মাথা চেপে ধরলো। ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে গিয়েছে। বুঝতে পেরে সে একদম নীরবে বিছানা থেকে নেমে এলো। কিছুক্ষণ আগের দুঃস্বপ্নটা মন থেকে ঝেড়ে ফেলার নীরব চেষ্টায় লিপ্ত হলো সে। বাথরুমে থাকতে সামিয়া 2বার ডেকে গেলেন। এরপর সুগন্ধ এলো তাকে মনে করিয়ে দিতে যেন সে জলদি নাস্তা খেয়ে তৈরি হয়ে নেয়। বহুদিন বাদে আজ বেশ লম্বা একটা সময় নিয়ে গোসল সারল সাইবান। হালকা গরম পানি পূর্ণ বাথটাবে প্রায় ঘন্টাখানিক বসে রইল। অতঃপর শরীর মুছে পরিপাটি হয়ে বের হয়ে দেখে সুগন্ধা নাস্তা দিয়ে গিয়েছে নাইট স্ট্যান্ডের উপর। একটা পরোটা অর্ধেক ছিঁড়ে মাংসের ঝোল মাখিয়ে গোটা মুখে দিয়ে সে ক্লোজেট থেকে পোশাক বের করে নিল। একটা কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, উপরে কালো হাতাবিহীন ভেস্ট। আয়নার সামনে দাঁড়িয়ে একে একে সবগুলো গায়ে জড়াতে জড়াতে নিজের ভাবনার দুনিয়ায় ক্ষণিকের জন্য হারিয়ে গেল সাইবান। টেরও পেল না কখন আফনান, অনুরাগ আর নীরব তার রুমের ভেতরে চলে এসেছে। নীরবের হাতে একটা বিশাল বড় ফ্লাওয়ার বুকে, এতটাই ভারী যে বেচারা একা ধরে রাখতে পারছে না। আফনানের সাহায্য লাগছে। দুজনার পরনে ডিজাইনার পাঞ্জাবি, একমাত্র অনুরাগ ফর্মাল স্যুট পরেছে। তিনজনই সাইবানকে তৈরি হতে দেখে খানিক অবাক হলো। তোর বিয়েতে তুই কালো পোশাক পরেছিস কেন? প্রশ্নটা করলো আফনান। সাইবান আয়নার প্রতিফলনের কারণে পিছনে দাঁড়ানো বন্ধুদের দেখলো। তারপর মুচকিয়ে সেটাই বাঁধতে বাঁধতে উত্তর করলো। শোক দিবস মানুষ কালোই পরে। খিলখিল করে হেসে উঠল সবাই, শুধু অনুরাগ বাদে। বান্দা হেঁটে গিয়ে সাইবানের মুখোমুখি দাঁড়িয়ে অগোছালো বাঁধতে থাকা টাইটা খুলে আবারও নতুন করে বেঁধে দিতে দিতে বলল, এতই শোক যখন তখন নাচতে নাচতে বিয়ে পেতে বসছিস কেন? ও মা, আমার শোক কে বললো? শোক তো আমার বউয়ের। আমি শুধু তার পক্ষ থেকে একটা শোক পালন করছি। চোখ টিপ দিয়ে উত্তর করলো সাইবান। এবার না হেসে পারল না অনুরাগ। ছেলেটা একটা আলাদা চিজ। নীরব মুখ টিপে বলল, দেখিস ভাই, বইয়ের শোক মেটানোর ঠেলায় বুলডোজার চালাস না। বিছানার কাঠের উপর মায়াদয়া করিস। ব্যাপার না, আমার বেড স্টিলের। বিশাল আকারের আধুনিক চকচকে কালো বর্ণের প্রলেপ দেওয়া ধাতব ডিজাইনের বিছানার দিকে ইঙ্গিত করলো সাইবান। বন্ধুদের দিয়ে না পারতে মুখে হাত ঘষল অনুরাগ। হায় ভগবান, তোদের নিয়ে আমি আর পারি না। আফনান আর নীরব ফ্লাওয়ার বুকেটা নিয়ে এগুলো সাইবানের হাতে তুলে দিল। বেচারা ফেল করে চেয়ে দেখলো তাজা গোলাপ অনেকগুলো, গুনে ওঠা দেয়। তবে গোলাপ একা নয়, প্রত্যেক গোলাপের সঙ্গে জোড়ায় জোড়ায় লাগানো কিছু চকচকে সিলভার আর গোল্ডেন ফয়েলের প্যাকেট। চোখ পিটপিট করলো সাইবান। নীরবে বলে উঠল, হ্যাপি ওয়েডিং ব্রো, উইথ 69 রোজেস অ্যান্ড 69 চকলেট ফ্লেভার। হ্যাঁ ব্রো, আজ রাতে ৭০ কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। সেফটির জন্য সবসময় হেলমেট ব্যবহার করবি। অ্যাক্সিডেন্ট হলে অকালে কাঁদতে হবে আড়ালে। আফনান বলতেই আর সহ্য করতে পারল না সাইবান। মুখটা টকটকে হয়ে গেল তার। ফ্লাওয়ার বুকেটা তুলে সপাত সপাত বন্ধুদের মাথায় মারতে লাগলো। মারের মাঝখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফুল আর প্যাকেট সবগুলো বুকে থেকে খুলে খুলে পড়তে লাগলো মেঝেতে। আফতান আর নীরব অট্টহাসি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলো, তবু মার ছাড়ল না সাইবান। ঠিক অমন মুহূর্তে রুমের ভেতরে এসে পড়ল সারিকা। কোথায় সাই? তোর হলো? ওই যে মেহমান।
মেঝেতে তখন ফুল পাপড়িয়া চকচকে ফয়েলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। একমাত্র অনুরাগ দরজার কাছে। বেচারা উপায়ন্তর না পেয়ে শটান বুক চিতিয়ে মেঝেতে শুয়ে পড়ল। শরীরের নিচে আড়াল করে ফেললো সব। পা দিয়ে লাথি মেরে বাকিগুলো ড্রেসিং টেবিলের নিচে ঢুকিয়ে দিল। কনুয়ে ভর দিয়ে হাতে মাথা রেখে এমন ভঙ্গিতে সারিকার দিকে তাকালো যেন স্যুট পরে ফ্লোরে শুয়ে থাকার চেয়ে সাধারণ ব্যাপার দুনিয়ার একটাও হয় না। জোরপূর্বক হাসার চেষ্টা করলো সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সাইবান রেডি প্রায়। আপনি যান, আমরা নিয়ে আসছি ওকে। সারিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দৃশ্যপটে। রেডি? তার ভাই বিছানার উপর উঠে বালিশ দিয়ে নিজের অপর দুই বন্ধুকে মারছে যেন WWE বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে বিছানার উপর। আর সে জন সিনা। অপরদিকে অনুরাগ মেঝেতে শরীর বিছিয়ে এমনভাবে শুয়ে আছে যেন সে মাটির মানুষ, আর মাটিতে থাকতে পছন্দ করে। এমন একটা বিষয়কে একজন মেয়ের কেমন চোখে দেখা উচিত? আচ্ছা বিব্রত বোধ করলো সারিকা। কেন সে নিজেও জানে না। উল্টো ঘুরে বলল, সাই তাড়াতাড়ি আয়। এইটুকু বলেই সে রুমের বাইরে চলে গেল। রমণী গায়েব হয়ে যাওয়ার পরই শুধু বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়তে পারল অনুরাগ। মেঝে থেকে উঠে এসে এক রাম ধমক দিল সবাইকে। যদি চাস তন্ত্রমন্ত্র জপে তোদের বান না মারি, এক্ষুনি দাম, ফাটার দল কোথাকার। লিভিং রুমটা চমৎকারভাবে সাজানো হয়েছে। তাজা ফুলের সঙ্গে চকচকে কাপড়ের পর্দার খেলা নিয়ন বাতি জ্বলছে। সকাল হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দর দেখাচ্ছে তা চারিপাশে। মেঝের মাঝখানে বিশাল কার্পেট বিছিয়ে সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কাজী সাহেব এবং উকিল উপস্থিত। বাড়ির জামাই মিসির দায়িত্ব নিয়ে সকল মেহমানদের খাতিরদারি করছে। নীল বর্ণের ডিজাইনার পাঞ্জাবি এবং কোট পরনে তার। সামিয়া অফ হোয়াইট বর্ণের শাড়ি পরেছেন। ছেলের বিয়ে উপলক্ষে হালকা সেজেছেন, গয়নাগাটিও পরেছেন। তদারকি করছেন তিনি সবকিছুর যেন গাফিলতি না হয়। এমন সময়ে সিঁড়ি বেয়ে হাসাহাসি করতে করতে নেমে এলো সাইবানদের দল। সাইবান সকলের পিছনে। সামিয়া সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ছেলেকে দেখলেন। যদিও কালো পোশাকটা বিয়ের মতন অনুষ্ঠানের জন্য ঠিক গ্রহণযোগ্য নয়, তবুও সাইবানকে অতুলনীয় লাগছে। ছেলেটা তার ফর্মাল পরে কম। তার কাজ এবং চালচলনে এমন স্যুট ভেস্টের দরকার পড়ে না। আজ পুরো দস্তুর প্রাপ্তবয়স্ক পুরুষের মতন লাগছে সাইবানকে। সে নিচে নেমে আসতে সামিয়া দুহাত তুলে ছেলের মুখ ছুঁয়ে দিলেন। মাশাল্লাহ। মায়ের মুখ পানে চেয়ে মুচকি হাসলো সাইবান। নুয়ে এলো সামান্য। সামিয়ার চোখ ছলছল করে উঠল। চোখ বুজে তাই ছেলের কপালে স্নেহের চুমু দিলেন তিনি। আল্লাহ যেন তোকে খুব সুখে রাখে। আমার ভাগের হায়াত, সুখ, সৌভাগ্য সব তোর হোক, সব তোর। সাইবান পকেট থেকে রুমাল বের করে সামিয়ার চোখ মুছে দিল। তারপর পাল্টা মায়ের কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করলো। তোমার দোয়াই যথেষ্ট। আর আমরা? ঠিক তখনই পাশে উপস্থিত হলো সারিকা। বিরাট হাসি নিয়ে ভাইয়ের দিকে চেয়ে আছে সে। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো ও বাঁকা হেসে বলল, তুই উচ্ছন্নে যা। দেখেছো দেখেছো মম, আজ বিয়ের দিনটা আমাকে ছাড় দিল না। তোর মুখে পোকা পড়বে বেয়াদব ছেলে। খিলখিল করে বোনকে কাছে টেনে হালকা জড়িয়ে ধরল সাইবান। তোকে একদম দুই চোখে সহ্য করতে পারি না সিস। হ্যাঁ জানি তো, বিয়ে হলে আরও ভুলে যাবি। যাব না যদি অতি সত্যি আমাকে মামা বানাতে না পারিস। সারিকার মুখটা লালচে হয়ে গেল। ঠাস করে ভাইয়ের বুকে থাপ্পড় দিল। ঠিক অমন সময়ে সদর দরজা দিয়ে দুজন মানুষকে ঢুকতে দেখে সারিকা সহ সকলেই থমকে গেল। রাহাত আর ইহান দুজনেই নিঃশব্দে পাশাপাশি হেঁটে আসছে। ভ্রু কুচকে ফেলল সারিকা। এরা এখানে কি করছে? আমি ডেকেছি। উত্তর করলেন সামিয়া। দৃঢ়দৃষ্টিতে সন্তানদের দিকে চেয়ে বললেন, হাজার হোক, ওদের বোনের বিয়ে, ওদেরও হক আছে। সাইবান কি ভাবছে বোঝা না গেলেও সারিকাকে ভীষণ অসন্তুষ্ট মনে হলো। তবে মায়ের উপর কোনো কথা সে বলল না। কিছুক্ষণ বাদে সবাই কার্পেটের উপর বসলো। কাজী সাহেবের মুখোমুখি বসেছে সাইবান। তার পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। তার অন্য পাশে অনুরাগ এবং মিসির বসেছে। অনুরাগের কোলে ইজান। সুতির পোশাক পরানো হয়েছে ইজানকে। একদম বাধ্য ছেলেটি হয়ে সে অনুরাগের কোলে বসে বসে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে। সাইবান আর চোখে কেন যেন বেশ কয়েকবার ইজানকে ঘুরে ফিরে দেখল। অচেনা মানুষদের ভিড়ে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার মনে একটা খচখচে ভাব কেন তৈরি হয়েছে সে বুঝতে পারছে না। মেয়েকে নিয়ে আসুন, আমরা শুরু করে দেই, দেরি কিসের? কাজী সাহেব বলতে সামিয়া মাথা দুলিয়ে উঠে গেলেন। অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। সাইবান ঠাই নিজের জায়গায় বসে ইজানকে দেখতে লাগলো। বাচ্চাটা এখন খেলনার প্রতি আগ্রহ হারিয়ে মিসিরের কোটের বোতাম ধরে টানাটানি করছে। আনমনে মুচকি হাসল সে।
সেই হাসিটুকু হঠাৎ করে জমে গেল দৃশ্যটি নজরে আসতেই। অন্দরমহল থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন সামিয়া। তার পাশেই ইরাম, জলপাই বর্ণের একটা চকচকে শাড়ি জড়ানো অঙ্গে, তাতে উজ্জ্বল সিলভার জরির কাজ। শাড়ির পাড় সোনালি, লাইটের আলো পড়লেই মোহনীয় এক দ্যুতি ছড়াচ্ছে। শাড়ির আঁচলটায় মাথায় তুলে দেওয়া, খুবই হালকা সাজ, সঙ্গে পাতলা কিছু সোনার গহনা, এইটুকুই। অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই নেই, বয়সের সঙ্গে মানানসই। তবুও সাইবান নিষ্পলক চেয়ে রইল। ইরামের দুই হাতের চকচকে খয়েরি মেহেদি রঙের উপর থেকে নজর ফেরাতে পারল না সে। এমন নয় যে সে জীবনে সুন্দরী মেয়ে দেখেনি, বরং ঠিক উল্টোটা, ডিজে পার্টিতে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সে। রমণীদের লাইন লেগে থাকে তার আশেপাশে, বড়লোকদের আদরে দুলালিদের আগুন ঝরা রূপ, তরুণীদের মন মাতানো সাজসজ্জা। কিন্তু এর আগে কারো প্রতি এমন অনুভূতি জন্মায়নি তার। ইরামকে দেখে তার ওই জ্বালাময় অনুভূতিটা হচ্ছে না। ঝলসে যাওয়া রূপের প্রতি স্বাভাবিক পুরুষালী আকর্ষণ আসছে না। যেটা তার বুকের মাঝে জন্মেছে সেটা শ্রদ্ধাবোধ। ইরাম কোনো মেয়ে নয়, সে একজন নারী, একজন মা। তার রূপের প্রতি অনুভূতিটা অজান্তেই পরিপূর্ণ হয়ে উঠেছে অসীম আগ্রহে, নারী সুলভ আকর্ষণে নয়। ইরাম হেঁটে এসে সকলকে সালাম দিয়ে আস্তে করে সাইবানের পাশে বসলো। তার কাজল টানা চোখ শুরুতে ইজানকে খুঁজে বের করলো। ছেলে নিরাপদে আছে নিশ্চিন্ত হওয়ার পরে সে তার পাশে বসা পুরুষটার উপর মনোযোগ দিল। সাইবান সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। অনুভব করলো বিনা কারণে তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। এতটা কাছে বসা ইরাম যে তার শরীরে মাখা সূক্ষ্ম পারফিউমের ঘ্রাণটুকু তাকে মাতোয়ারা করে তুলছে। সাইবান কালো পোশাক পরেছে, এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য ইরাম করলো না। নীরবে মাথা ঘুরে একবার পেছনে তাকালো। ঢোকার সময় সে দেখেছে তার দুই ভাই এসেছে। সকলের থেকে পিছনে কার্পেটের একদম শেষ কিনারে বসেছে তারা। রাহাত মুখ নিচু করে নিজের ফোন ঘাঁটছে। ইহান অবশ্য ইরাম তাকাতেই বিরাট হেসে হাত তুলে নাড়ল। তার গালে একটা ব্যান্ডেজ দেখা গেল। কালকেও তো সুস্থ ছিল, এক রাতে কি হয়ে গেল? মনে মনে ভাবলেও আপাতত জিজ্ঞাসা করার সুযোগ নেই। পরে কথা বলবে ভেবে ইরাম মাথা দুলিয়ে সামনে ফিরে তাকালো। অনতি বিলম্বে বিয়ের কাজ শুরু হলো। ইরামের বয়সের ব্যাপারটা আসতেই উকিল ভ্রু তুলে তাকালেও কাজী সাহেবের পক্ষ থেকে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া এলো না। তিনি অতি স্বাভাবিকভাবে সবকিছু করছেন। সারিকার কয়েকজন বান্ধবী এসেছিল দাওয়াতে, তারা অবশ্য সেই মুহূর্তে কানাঘোষা শুরু করে দিল। সারিকা, কি ভাবছিস তোরা? তোর ভাইয়ের জীবনটা সবেমাত্র শুরু, আর সেখানে তাকে এক বাচ্চার মায়ের সাথে জড়িয়ে দিয়েছিস। 7 বছর? ভাই 3-4 বছর হলে মানা যায়, কিন্তু এত? উনি তো অর্ধেক বুড়ি হয়ে গিয়েছে, সাইবানের সঙ্গে যাবে কিভাবে? সারিকা প্রতিক্রিয়া না করার চেষ্টা করলো, কিন্তু কথাবার্তা ততক্ষণে ছড়িয়ে গিয়েছে। যদিও সামিয়া এই ভয়ে একদম কাছের মানুষ ছাড়া কাউকেই দাওয়াত করেননি, তবু এমন অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা তাকে একই সঙ্গে লজ্জিত এবং ক্রোধিত করলো। তিনি রাগঢাক করলেন না, সোজাসুজি বলে বসলেন, তোমরা না আধুনিক মেয়ে, এমন সস্তা মেন্টালিটি নিয়ে কিভাবে চলো? মেয়ে দুটো চুপ করে গেল সঙ্গে সঙ্গে। তবে একজনের মা বলে উঠল, ভাবি, কথা বলার মতন কাজ করলে লোকে তো বলবেই। আমি সন্দেহ করেছিলাম আপনার ছেলের বিয়ের এত ছোট অনুষ্ঠান করছেন ভেবে, তবে এই ব্যাপার বুঝতে পারিনি। যতই বলুন, একজন ছেলে আর একজন মেয়ে তো আর এক না। মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, সেখানে আপনার ছেলে এত বড় একজনের সঙ্গে কিভাবে সংসার করবে সেটা মা হয়ে আপনার ভাবা উচিত ছিল। ভাবেননি বলেই অবাক হচ্ছি, এমনও মা হয়? যেখানে ধর্ম একটা সম্পর্ককে জায়েজ ঘোষণা করেছে, সেখানে সমাজ হয়ে প্রশ্ন করার আপনি কে? হঠাৎ করে ভেসে এলো কাজী সাহেবের দীপ্ত কণ্ঠস্বর। মুহূর্তে পিনপতন নীরবতা নেমে এলো চারিপাশে। কাজী সাহেব কাগজপত্র রেখে মুখ তুলে তাকালেন। মুখ ভর্তি সাদা দাড়ি, জলজলে চোখে, চশমার ভেতর থেকে তিনি তাকালেন সামনে। আপনাদের শখ করে আগ্রহ নিয়ে একজন মা নিজের ছেলের বিয়ের সাক্ষী হতে দাওয়াত করেছেন। আপনাদের অতিথি হিসাবে মার্জিত আচরণ করা উচিত, সমালোচনা না। এবারেও কেউ কেন কথা বলতে পারল না। কাজী সাহেব সরাসরি তাকালেন সাইবানের দিকে। আপনার স্ত্রী আপনার থেকে বয়সে বড়, আর তার একটি নাবালক শিশু সন্তান রয়েছে। এ নিয়ে আপনার আপত্তি আছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, অতঃপর জবাব দিল না। মুচকি হাসলেন কাজী সাহেব। বেশ, তবে আমরা নিকার কার্যক্রম জারি রাখি। উকিল এবং কাজী সাহেব মিলে সবকিছু ঠিকঠাক করার পর অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। মরহুম রিয়াজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরাম কিবরিয়া, আপনি কি 11,11,111 টাকা দেনমোহর ধার্যে AKM আহাতুদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান
আলাদিনকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি থাকলে কবুল বলুন। একটা দীর্ঘ প্রশ্বাস টানলো ইরাম। তার মনে হলো কয়েক সেকেন্ডের ভিতরে নিজের গোটা জীবন থেকে ঘুরে এলো সে। জন্ম, বাবার চোখের মনি হয়ে বেড়ে ওঠা, বাবার চলে যাওয়া, গোটা সংসারের দায়িত্ব কাঁধে ফেলা দুই ভাইকে মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলা, 30 পেরিয়ে বিয়ের বন্ধনে বসা, প্রাক্তনের সঙ্গে দেখা, ভালোবাসার জীবনের স্বপ্ন খান খান হয়ে যাওয়া, ইজানের জন্মের ভেতর দিয়ে জীবনে পরিপূর্ণতা আসা এবং আজ সব জল্পনা কল্পনার অবসান, অসাময়িক সম্পর্কে নিজেকে জড়ানো। আজকে বিয়ের দিন, তবুও সমাজের চুলচেরা বিশ্লেষণ থেকে সে ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না। এই সমাজ তাকে মায়া দেখাবে না। ছলছল চোখে সে তাকালো অদূরে অনুরাগের কোলে বসে থাকা ইজানের দিকে, যেন জননীর চোখের ভাষা বুঝতে পেরে ওই মুহূর্তে ইজান শব্দ করে উঠল আই। হেসে ফেলল ইরাম। দ্রুত চোখ মুছে নিয়ে ছেলের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, কবুল। তোমার জন্য এই মায়ের সব কিছু কবুল। সকলে একযোগে আলহামদুলিল্লাহ বলে সাধুবাদ জানালো। এরপরই কাজী সাহেব ফিরলেন সাইবানের দিকে। কেম আহাতুদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিন, আপনি কি 11,11,101 টাকা দেনমোহর ধার্যে মরহুম রিয়াজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরান কিবরিয়াকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি থাকলে কবুল বলুন। সাইবান এক নজর তাকালো নিজের পরিবারের দিকে। সামিয়া ঝপাস চোখে তাকিয়ে আছেন। ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তটায় চোখের পানি ধরে রাখতে পারছেন না। অপরদিকে সারিকে একটা বৃদ্ধাঙ্গুল তুলে তাকে থামস আপ দেখালো। দুলাভাই মিসির মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। বন্ধুরা অধীর আগ্রহে হাসি মুখে তাকিয়ে আছে। চোখ বুঝলো সাইবান। একটা মাত্র শব্দ তার গোটা জীবনকে বদলে দিবে, এমনভাবে বদলাবে যে সে হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। এই শুরু, এই শেষ। অবশেষে চোখ খুলল সে। অতিরিক্ত চিন্তায় কিংবা ভয়ে নাকি সাইবান বলতে পারল না, তার মুখ থেকে বের হলো, করব। বাজ পড়লেও বুঝি মানুষ এত অবাক হয় না যতটা সাইবানের কথা শুনে হলো। জিভ কামড়ে ধরলো বেচারা। কি বলে ফেলেছে সে উত্তেজনার ঠেলায়। পাশে বসা ইরাম খানিকটা ব্যথিত দৃষ্টিতে চেয়ে আছে। তবে কি সাইবান তাকে গ্রহণ করতে পারছে না? সেটাই তো হওয়ার ছিল। সত্যি তো, কিভাবে অন্য কিছু আশা করা যায়? মুখ নত করে কোলের দিকে চেয়ে থাকলো ইরাম। বুকে বুঝি ভারী পাথর চেপে বসেছে তার। ঠিক এমন সময় একটা পুরুষালী শক্তিশালী হাত তার মেহেদিরাঙা হাতের উপর চেপে বসলো। দৃষ্টি প্রসারিত হয়ে গেল ইরামের। তার কানে সুগভীর কণ্ঠের জবাবটি ভেসে এলো বাঁধ ভাঙা জোয়ারের মতন। কবর অব্দি নবল, 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 নবল। চারিদিকে আরেক দফায় উল্লাসধ্বনি ছড়িয়ে পড়ল, অথচ ইরাম কিছুই টের পেল না। একদৃষ্টে চেয়ে রইল সে নিজের হাতের উপর রাখা শিরা উপশিরা পূর্ণ লম্বাটে আঙ্গুলযুক্ত হাতটার দিকে। একটা বিশাল থালায় পোলাও, কোরমা, খাসির রেজালা, কাবাব, আস্ত দুটো মুরগির গ্রিল, ঘন ডাল, সালাদ, মিষ্টি সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। নতুন বর সাইবানের সঙ্গে খেতে বসেছে তার বন্ধুরাও। গরুর মাংসের তরকারিটা আলাদা রাখা হয়েছে অনুরাগের কথা চিন্তা করে। কার্পেটের উপর পাত পেরে খেতে বসেছে সকলে এক থালাতে। নীরব এত বড় সাইজের গ্রাস মুখে তুলছে যেন তার খাবার কেউ টেনে নিয়ে যাবে। আপনার ছাগলের মতন কচকচ করে কাঁচামরিচ খেয়ে যাচ্ছে। এই নিয়ে বন্ধুদের মাঝে হাসাহাসির কমতি নেই। এখানে শুধু পুরুষেরা আছে। মেয়েদের খাবারের ব্যবস্থা আলাদা করে গেস্ট উইংয়ে করা হয়েছে। খেতে খেতে সবার প্রথমে নীরব বলে উঠল, ভাই, কি যেন এককালে বলেছিল আমাদের মেয়েদের সুগার ড্যাডি হবে। খুঁজিস না, এখন সে এক বাচ্চার ড্যাডি হয়ে গেছে। অট্টহাসি হেসে বলে উঠল আফনান। নীরব বন্ধুদের সঙ্গে তাল মেলালো। আবার কি বলে, কবর অব্দি কবুল। ও মা গো, ট্রু লাভ। শেষ গরু, তুই শেষ। তরকারি ঝোল মাখা হাতটা চটাস করে আফনানের গালে বসিয়ে দিল সাইবান। খিলখিল করে হেসে উঠল সকলে। অনুরাগ অবধি আজ মজা নিতে ছাড়ল না। এই, তোরা ওকে জ্বালাতন করিস না। এমনিতে সবের জ্বালাতনের দায়িত্ব শুরু হয়েছে। একটা বাচ্চা পালা কি কম? বরণ পোষণ, শিক্ষা দীক্ষা সব দিকটাই তো ওকে দেখতে হবে, বল। সব থেকে কাছের বন্ধু অনুরাগ অবধি পোল্টি খেয়েছে দেখে সাইবান তেতে উঠল। তবে রাগটা দেখালো না, বরং আস্ত মুরগি থেকে লেগ পিস ছিঁড়ে নিয়ে বিশাল এক কামড় দিয়ে চিবুতে চিবুতে বলল, অবশ্যই শিক্ষা দীক্ষা সবই দিতে হবে। ব্যঞ্জন বর্ণ সেখানে শুরু করে দে। 1 বছরের মধ্যে ঘর ঘর করে কথা বলতে শুরু করবে, দেখবি। নীরব এক আস্ত গোলাপ যেমন মুখে দিয়ে প্রায় না চিবিয়ে গিলে নিয়ে শুধালো, ছেলেকে শুধু ব্যঞ্জন বর্ণ শেখাবি কেন? স্বরবর্ণ কি দোষ করেছে? সর্বর্ণ শুধু বহুজনে বরাদ্দ। সাইবানের বেফাস কথায় অনুরাগ প্রায় মুখের খাবার ফেলে দিচ্ছিল। কোনো মতে হাত চেপে নিজেকে থামালো। কেসে ফেললো বেচারা। অপরদিকে হাতের লোকমা হাতে নিয়ে জমে গিয়ে ফ্যাল করে সাইবানের দিকে চেয়ে রইল আফনান এবং নীরব। সাইবানের কোনো হেলদোল নেই। সে নিশ্চিন্ত মনে বিরাট কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিচ্ছে। অনুরাগ বাম হাতে একটা থাপ্পড় দিল তার পিঠে। তুই কি কোনোদিন শুধরাবি না? বিয়ে হয়েছে তবুও এই শয়তানি গেল না। শয়তান শুধরে গেলে পৃথিবীতে তোর মতো সন্ন্যাসীদের কি কাজ?
বাঁকা হেসে জবাব দিল সাইবান। আর পারল না আফনান আর নীরব, উভয়ে হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। অপরদিকে ইরাম ইজানকে নিয়েই ব্যস্ত। খেতে বসেনি সে এখনো, ছেলে ঘুমাবে ঢুলু ঢুলু চোখে তার বুকে লেপ্টে আছে, তাকে নিয়ে হাঁটাহাঁটি করছে, সঙ্গে সকলে ঠিকমতো খাচ্ছে কিনা সেই বিষয়টাও তদারকি করছে। চোখের কোণে সে খেয়াল করলো রাহাত আর ইহান দুজনেই বাড়ির চৌখাট বেয়ে নেমে যাচ্ছে। আর অপেক্ষা করলো না ইরাম, দ্রুত হেঁটে বেরিয়ে গেল বাইরে। ইজানকে নিজের বুকে সাবধানে আড়াল করে রেখে ভাইদের পিছু নিল সে। মেন গেটের কাছাকাছি গিয়ে থামালো তাদের। ভাই, ইহান থামলো আগে, ঘুরে ইরামকে দেখে বোনের দিকে ছুটে গেল। রাহাত খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে দূরেই দাঁড়িয়ে রইল। আপু, ভাইয়ের মুখের দিকে চেয়ে খানিক আদর করে দিয়ে ইরাম শুধালো, খেয়েছিস? হুম। তোর গালে কি হয়েছে? ব্যান্ডেজ লাগানো গালটা হালকা একটু ঘষে ভ্রু কুচকে ফেললো ইহান। ইঁদুর কামড়েছে। ইঁদুর? চোখ কপালে উঠে গেল ইরামের, হতবাক নয়নে চেয়ে রইল ছোট ভাইয়ের মুখ পানে। ইঁদুর এলো কোথা থেকে? জানি না, আমার রুমে তেলাপোকা ছিল, ইঁদুর না। কিন্তু গতকাল রাতে কুকুকে যেন এলো, পালিয়ে গেল, ঠিকমতো দেখতে পাইনি। ধরতে পারলে বিষ ফেলতাম শালাদের। ডাক্তার দেখিয়েছিস? টিটেনাস ইনজেকশন? চিন্তা করো না, ইঞ্জেকশন দেয়াই আছে। ফার্মেসিতে দেখিয়েছি সকালে, লাল দাগ পড়ে গেছে। বলেছে কয়েকদিন গরম পানি সেক দিলে ঠিক হয়ে যাবে। গজগজ করে বলল ইহান। ছোট ভাইয়ের রুমে ইঁদুর ঢোকার রহস্য ইরাম ধরতে পারলেও বিশেষ কোনো মন্তব্য করলো না। ইহানও সেই বিষয়ে কথা বাড়ালো না, বরং আগ্রহে নিয়ে তাকালো ইজানের দিকে, গাল টেনে দিল। আমার মামাটা কেমন আছে? ইজান কুই কুই করে আবারও মায়ের বুকে মাথা গুজে ফেললো। হাসলো ইহান। আহারে, শরম পেয়েছে বেচারা। পরক্ষণে সেই হাসি মুছে গেল তার। জলজটে দৃষ্টিতে দেখলো ইরামকে। তুমি এমনটা কেন করলে আপু? আমি কিছুতেই শাস্তি পাচ্ছি না। ওদের সঙ্গে তুমি ওই লোকগুলো। তোকে বলেছি তো ভাই, আমি যা করছি সুস্থ মস্তিষ্কে ভেবে চিন্তে ভবিষ্যতেও করব। ইরামের হাতটা নিজের সুস্থ গালে চেপে ধরে মাথা নেড়ে ইহান বলল, ঠিক আছে, তোমার কথাই সব। তবে তুমি আমাকে প্রমিস করো, যদি ওরা তোমাকে তীর পরিমাণে কষ্ট দেয়, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আগের বারের মতো চুপ করে সহ্য করতে যাবে না। কথা দাও আমাকে আপু, প্লিজ। মৃদু হাসলো ইরাম, ঝুঁকে এসে ছোট ভাইয়ের কপালে কপাল ঘষে বলল, আমার কিছু হবে না ভাই, আমি ঠিক নিজের খেয়াল রাখবো, চিন্তা করিস না। আজকে আসার জন্য তোদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি তোদের খুব মিস করছি রে। চোখ বুজে মা তুল্য বড় বোনের অস্তিত্বটুকু অনুভব করলো ইহান প্রাণ ভরে। তবে বেশিক্ষণ পারল না, পিছন থেকে ডাক ভেসে এলো, ইয়ান, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রাহাত তারা দিচ্ছে। ইহানকে বেশ অসহায় দেখালো, করুণ চোখে একবার ইরামের দিকে চেয়ে পিছিয়ে গেল। ইরাম দৃপ্ত দৃষ্টিতে দেখলো রাহাতকে, পায়ে পায়ে হেঁটে কাছে গিয়ে দাঁড়ালো। আমার সঙ্গে কথা না বলে চলে যেতে চাচ্ছিস? কথা বলার মতন মুখ তো তুমি রাখোনি আমাদের আপু। মহল্লা এর মধ্যেই ছিজি পড়ে গিয়েছে। সারাদিন ওই বাড়ির ভেতর বসে থাকলে জানবে কিভাবে? রাহাতের কাটকাট কথায় এবার আর কষ্ট হলো না ইরামের। ঠিকই নাক কেটে ফেলেছি তোদের, তাই না? হ্যাঁ, ভাবলেই আমার লজ্জা লাগছে। তুমি নিজের হাঁটুর বয়সে একটা ছেলের সাথে বিয়ে করেছো, তাও আবার ওই কি যেন ফ্রিজে না ডিজে নেশার পার্টি করে বেড়ায়। আত পাকলা বেয়াদবিক ছেলে একটা। দুলাভাইকে নিয়ে ভদ্রভাবে কথা বলবি। ইরামের হঠাৎ প্রতিবাদে থমকে গেল রাহাত। প্রসারিত নয়নে চেয়ে রইল বড় বোনের দিকে। ইরাম তার মুখোমুখি হলো বিনা দ্বিধায়। বোনকে যখন সামান্য আশ্রয়টুকু দিতে পারিস তখন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথাও বলতে আসবি না। আর হ্যাঁ, আরেকটা কথা, ইজান ঘুমিয়ে গেছে বুঝতে পেরে ছেলেকে কাঁধের উপর তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিজে ইরাম দৃঢ় গলায় বলল, মায়ের সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে। মুন্সিবাড়িতে আমার যে ভাগ, সেই ভাগ আমায় বুঝিয়ে দিবি, না হলে সমপরিমাণ টাকা দিয়ে সেই ভাগ আমার থেকে কিনে নিবি। 2 মাস সময় দিচ্ছি আমি, কি করবি ভেবে আমাকে জানাস। আর দাঁড়ালো না ইরাম। হতবাক রাহাতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইহানকে শেষ একবার নরম দৃষ্টিতে দেখে হনহন করে হেঁটে এসে বাড়ির ভেতরে চলে গেল। ইহান নিজের জিন্সের পকেটে হাত ঢুকিয়ে তীর্যক হেসে বড় ভাইকে পাশ কাটিয়ে হেঁটে যেতে যেতে বলল, সারা জীবন বিড়াল দেখতে দেখতে একদম ভুলেই গিয়েছিলে বিড়াল কেন বাঘের মাসি হয়। রাত 9টা। সারাদিনের হট্টগোল আর ক্লান্তির পর অবশেষে ইরামের বিশ্রামের সুযোগ হয়েছে। এত সময় যাবৎ তো কিছু মনে না হলেও এখন বাস্তবতা সম্পূর্ণরূপে ইরামকে ঘিরে ধরেছে। কারণ গেস্ট রুমের বদলে তার
ঠাঁই হয়েছে সাইবানের বেডরুমে। রুমটা আধুনিক, অতিরিক্ত আসবাবের বালাই নেই, যেটুকু আছে তাও মডার্ন ডিজাইনের। কালো ধাতুর তৈরি, বিছানার বেডশিট অবধি কালো রঙের সিল্কের কাপড়ের উপর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। ইতিউতি বেশ কয়েকটা তাজা রজনীগন্ধা ছড়া মোহনীয় ঘ্রাণে মাতোয়ারা করে তুলেছে রুমটাকে। তবু এর মালিকের প্রকৃত বৈশিষ্ট্যটাকে পুরোপুরি ঢাকতে পারছে না। দেয়ালে মাইকেল জ্যাকসন আর চাইনিজ কিংবা কোরিয়ান কোনো বয় ব্র্যান্ডের পোস্টার টাঙানো। আরও কয়েকজনের চেহারা আছে, তবে এই সেলিব্রিটিদের ইরাম চেনে না। দেয়ালের একপাশে সাউন্ডের বেশ কিছু যন্ত্রপাতি, সঙ্গে ছোট কন্ট্রোল বোর্ড, এক কোণায় ট্রিপল মনিটরের গেমিং সেট আপ। কাউচের উপর অবহেলায় দুটো 10 কেজির ডাম্বেল পড়ে আছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল ইরাম। নিজের সঙ্গে এই অস্তিত্বে সামান্যতম মিলও খুঁজে পেল না। তার ভালো লাগে বই, খোলামেলা পরিবেশ, বেশি হলে একটা ঝুল দোলনা, মাঝে মধ্যে গান শোনার জন্যে অ্যান্টিক রেডিও সেট। এই তো, খুব বেশি চাহিদা তার কোনো কালেই ছিল না। সে সত্যি সাইবান আলাদিনের সঙ্গে এক সূত্রে বাধা পড়েছে। এই রুমটা তারই প্রমাণ। ক্ষণস্থায়ী হলেও রুমটা আপাতত তার ঠিকানা। হিসাব মতে আজকে ইরামের বাসর রাত, তবে এই রাত নিয়ে কোনো প্রকার আগ্রহ, আকাঙ্ক্ষা কিংবা ভাবার ইচ্ছেটুকুও তার মাঝে নেই। ইজানকে আজ কৌশলে সামিয়া নিজের কাছে রেখে দিয়েছে। মুখে বললেও ইরাম বুঝতে পেরেছে তাদের প্রাইভেসি দিতে। মুখে না বললেও ইরাম বুঝতে পেরেছে তাদের প্রাইভেসি দিতে, যার আদতে কোনো প্রয়োজন ছিল না। এমন কিছুই এখানে হতে যাচ্ছে না, তবে সেই কথা শুধু সে আর সাইবানই জানে। নিজের শাড়ি বদলানোর কথা ভাবলো ইরাম, তবে এর সঙ্গে করে কাপড় আনতে তো ভুলে গিয়েছে। দরজা খুলে বাইরে বেরিয়ে গিয়ে আবারও নিয়ে আসবে। এত কাহিনী কে করবে? তার থেকে গয়না খুলে একটু ফ্রেশ হওয়া যাক ভেবে ইরাম গলার কান থেকে হালকা গহনাগুলো খুলে রাখলো। রুমের এক পাশে লাগোয়া বারান্দা, অন্য পাশে একটা দরজা, বাথরুমই হবে ভেবে স্লাইড করে কাচের দরজাটা খুলে ইরাম ভেতরে পা রাখলো। তবে সামনের দৃশ্য তাকে জমিয়ে দিল। জায়গাটাকে বাথরুম বলবে না অন্য কিছু ইরাম কয়েক লহমা ভেবেই পেল না। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে বুঝি জঙ্গলে ঢুকে পড়েছে। দেয়ালে তেমনি গাছপালার ডিজাইন, মেঝের মাঝ বরাবর ফাঁকা, সত্যিই ফাঁকা। পুলও নয়, বাথটাবও নয়, যেন জঙ্গলের গাছপালার মাঝে একটা প্রাকৃতিক পুকুর। আশেপাশে পাথরে দেয়াল তুলে দেওয়া, তাতে টলমলে পানি ভাসছে। সিলিংয়ের সঙ্গে লাগোয়া ঝর্ণা বেয়ে বৃষ্টির মতন ঝিরিঝিরি পানি ঝরছে পুকুরের ন্যায় স্থানটির উপর। পাথরের সিঁড়ি নেমে গিয়েছে কয়েক ধাপ ভেতরে যাওয়ার জন্য। ইরাম হাঁ করে তাকিয়ে রইল রীতিমতো। সে একটুখানি হাত মুখ ধুবে, কিন্তু এমন জায়গায় তো হাত মুখ ধুতে মন চায় না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা হয়, যেন ছুঁয়ে দিলে জাদুকরি জায়গাটার মায়া কেটে যাবে। এটাকে বলে জাকুজি। অস্ফুট স্বরে ইরাম বলে উঠেছিল। এমন স্পষ্ট জবাব আসবে ভাবেনি। ঝট করে পেছনে ফিরে তাকালো সে। ঠিক দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। ভেস্ট খুলে ফেলেছে, শুধু শার্ট আর প্যান্ট পরনে। শার্টের উপরে বেশ কয়েকটা বোতাম খোলা থাকায় মাংসল বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ইরাম দ্রুতই দৃষ্টি সরিয়ে নিল। সারা জীবন বিড়াল দেখতে দেখতে একদল ভুলেই গিয়েছিল বিড়াল কেন বাঘের মাসি হয়। হাসলো সাইবান। ভেতরে ঢুকে আশেপাশে তাকালো। সগর্বে নিজের তৈরিকে দেখে বলল, বাড়ির ভেতরে রিল্যাক্স করার মতো জায়গা দরকার, তাই এটা গত বছরই ইনস্টল করেছি। বাড়ির এদিকটা ভেঙে অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছিল। তোমার মাঝে নর্মাল কিছু আছে আলাদিন? নর্মাল বাথরুম, টয়লেটও আছে। আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন। বিস্তৃত হাসি নিয়ে জবাব দিল সাইবান। তারপর পায়ে পায়ে এগোতে লাগলো ইরামের দিকে। জায়গাটা রোমান্টিক না? মনে হবে যেন গভীর বনের মাঝখানে বসে কোনো পুকুরে শরীর ডুবে আরামাইসে আকাশে তারা দেখছেন। ইরাম জানে না কেন তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। আজ তাদের বাসর রাত, এই বিষয়টা তার অনুভূতি সঙ্গে বেশ বাজেভাবে খেলতে শুরু করে দিয়েছে। অজান্তে পিছিয়ে পড়ল সে। পানির একদম কিনা পাথরের কাছে গিয়ে থামলো। সাইবান রীতিমতো নির্লজ্জভাবেই তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। ইরাম আর ঘোমটা দিয়ে নেই। গাঢ় জলপাই বর্ণের চকচকে শাড়িটা তার শরীরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সাইবান এতদিন ভালো করে দেখেনি কিংবা সংকোচ করেছে, অথচ আজ তার দৃষ্টিতে বিন্দুমাত্র সংকোচ রইল না। কবুল পড়ে বিয়ে করা বউ তার সামনে দাঁড়িয়ে, ভাবতেই অদ্ভুতুরে একটা উষ্ণতা এবং ভীষণ রকমের অন্তর্জ্বালা ছড়িয়ে পড়ল সাইবানের বুকে। ইরাম তার গভীরতম দৃষ্টিকে খেয়াল করলো, জিজ্ঞাসা করে বসলো, আজ কাজী সাহেবের সামনে হঠাৎ ওভাবে বললে কেন? থমকালো সাইবান। দৃষ্টি তুলে ইরামের মুখ দেখলো, অতঃপর বাঁকা হাসি ছুঁয়ে গেল তার ঠোঁট জুড়ে। কিভাবে বলছি? কবর অবধি কবুল কথাটার মানেটা কি? এই যে আপনাকে বিয়ে করে নিজের কবর নিজে খুঁড়েছি আমি।
ইরামের খুব কাছে এসে পড়ল সাইবান। রমণী জমে গেল। মুহূর্তের জন্যই তার মনে হলো সাইবান বুঝি তাকে ছুঁয়ে দেবে প্রগাঢ়ভাবে। আর সে আটকাবে কি করে? এতদিন ছেলেটা ছিল পরপুরুষ, আজ থেকে স্বামী। ঠিক কত পর্যায়ে অবধি ইরাম তাকে থামিয়ে রাখতে পারবে? অথচ সাইবান তাকে ছুঁয়ে দিল না, শুধু দেখেই গেল। গলা বুক উদর পেরিয়ে এসে তার নিগুড়ো কালো নয়নজোড়া থামলো বরাবর ইরামের কোমরে। আর তৎক্ষণাৎ মুগ্ধতার দৃষ্টিটা বদলে গেল তীব্র কৌতূহলে। বাজে রকমের কৌতূহল। ভ্রু কুঁচকে ফেলল সাইবান। এতক্ষণ স্পর্শ না করে এবার হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলে ইরামের কোমরের ওকে ফুটে ওঠা একটা খয়েরি দাগ ছুঁয়ে দিল সে। এটা কিসের দাগ? সাইবানের প্রশ্নে ঝাঁজ টের পাওয়া গেল স্পষ্ট। ইরাম জবাব দেওয়ার সুযোগ পেল না। এর আগে রুমে দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে আসলো। আমি দেখছি কে এসেছে। রীতিমতো চোরের মতোই ছুটে পালিয়ে গেল ইরাম। এক হাতে আঁচল টেনে কোমরের অংশটা সন্তর্পণে ঢেকে নিল। সাইবান কয়েক সেকেন্ড আহাম্মকের মতন দাঁড়িয়ে থাকলো। পর মুহূর্তে হতাশাবোধক একটা শব্দ করে উল্টো ঘুরে রুমের ভিতর চলে এলো। ইরাম ততক্ষণে দরজা খুলে দিয়ে দেখে বাইরে দাঁড়িয়ে আছে সারিকা। তার হাতে ধরা ছটফট করে কাঁদতে থাকা ইজান। খানিকটা বিরক্তি নিয়েই বলল সারিকা। ইরাম দ্রুত নিজের হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিল। সারিকা অপেক্ষা অবধি করলো না। যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎ করেই চলে গেল। একটা নিঃশ্বাস ফেলে দরজা আটকে চিৎকার করে কাঁদতে থাকা ইজানকে নিয়ে বিছানায় গিয়ে বসলো ইরাম। এই না না, শোনা আমার কুচুকু আমার। এই তো আম্মু এখানে। আম্মু কোথাও যায়নি তো। এই যে সোনা, এই যে আমার বাবাটা। ছেলেকে দুলিয়ে দুলিয়ে শান্ত করতে চাইলেও ইরাম, অথচ কোনো কাজ হলো না। বরং সময়ের সাথে সাথে আরো জোরে তারস্বরে কেঁদে যেতে লাগলো ইজান। ছোট্ট শিশুটার মুখ লালচে হয়ে উঠছে কান্নার কারণে। ইরাম সইতে পারল না, বুকে আঁকড়ে ধরলো ছেলেকে। না না, কাঁদে না আব্বু, আর না। আম্মুর কষ্ট হয় তো কুচুপু। প্রথমটাই বিশেষ পাত্তা না দিয়ে মনিটরের সামনে গেমিং চেয়ারে বসে মোবাইল স্ক্রল শুরু করেছিল সাইবান। বাচ্চার কান্নার আওয়াজ ভীষণ তীক্ষ্ণ, তার কানে লাগছে বাজেভাবে। তবে যখন প্রায় 20 মিনিট পরেও কান্না থামার নাম গন্ধ হলো না, তখন মোবাইল রেখে উঠল সাইবান। খানিকটা তেজি কণ্ঠে বলল, কি সমস্যা? এমন ব্যবহার করে কাছে কেন পটলা? হাগু পেয়েছে আবার? ইরাম হাসলো না, বরং খানিকটা অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, বুঝতে পারছি না। কান্না করে অনেক, কিন্তু এতক্ষণ ধরে একটা না কোনোদিনও করেনি তো। কোথাও সমস্যা হচ্ছে নাকি বাবাটার? আম্মু বুঝতে পারছে না। আম্মু পচা। ইরামের চোখ ছলছল করে উঠল। ছটফট করতে থাকা ইজানকে বুকে চেপে রাখলো সে। দৃশ্যটা দেখে কেন যেন ভীষণ অশান্তি অনুভব করলো সাইবান। আমি জানি পটলার কান্না কিভাবে থামাতে হয়। হঠাৎ করে বলে দেয়ালে ঝুলন্ত টিভি রিমোট দিয়ে অন করলো সাইবান। ইরাম ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সাইবান ততক্ষণে মেঝের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। টিভির ভলিউম বাড়িয়ে সে একটা গান ছাড়লো। তারপরে এই রিমোটটা ছুঁড়ে ফেলে 2 পা ছড়িয়ে দাঁড়ালো। ওয়াজ দিস পটলা, দিলবার দিলবার। গানের তালে তালে কোমর দুলিয়ে সাইবান এমন অদ্ভুতুরে অঙ্গভঙ্গি করে উঠল যে ইরামের হাসি চাপা দিতে মুখে হাত চাপতে হলো। অথচ অবিশ্বাস্য ব্যাপার, সাইবান নাচতে শুরু করার সঙ্গে সঙ্গে ইজানের কান্না থেমে গিয়েছে। নাক টেনে অশ্রুসজল চোখে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সাইবানের নাচ। সাইবানের কোমর দোলানো নাচের তালে তালে আচমকা ইজান হাতে তালি মেরে বুঝি গেয়ে উঠল। আইয়া। ইরাম না পারতে হেসে ফেলল এবার। তার চোখের পানি হুট করে শুকিয়ে গেছে। সাইবানের নাচের সাথে সাথে ইজানের সব ভুলে লাফিয়ে ওঠাটা তার মনে দাগ কেটে গিয়েছে। অজান্তে সে জলজলে চোখে চেয়ে দেখলো সামনের মানুষটাকে। পাগলাটে একটা ছেলে, একদম লাগামহীন ঘোড়ার মতন, বেশরমের মতন কোমর দুলিয়ে যাচ্ছে। ভালোই দোলাচ্ছে, যদিও ইরাম লজ্জাবোধ করলো কি ভাবছে সে। তবে তার বিশেষ কোনো সন্দেহ রইল না। এই বিবাহিত জীবনটাকে যত কঠিন হবে বলে সে ভেবে এসেছে, ততটা কঠিন নাও হতে পারে। পরদিন সকাল, একদম ভোরে ঘুম থেকে উঠে গিয়েছে সাইবান। ফ্রেশ হয়ে জিম রুম থেকে 1 ঘন্টা ওয়ার্কআউট করে সাউন্ড রুমের কিছু যন্ত্রপাতি ঠিকঠাক করে এসেছে। বাড়ির সবাই ঘুমে, শুধু গন্ধা উঠেছে বোধ হয়। নিচতলার কিচেন থেকে থালা বাসনের শব্দ শুনে বোঝা যাচ্ছে ঘেমে একাকার হয়ে গিয়েছে সাইবান। জিম থেকে সংক্ষিপ্ত একটা গোসল সেরে তোয়ালেতে মাথা মুছতে মুছতে যখন সে বেরোলো, তখন ঘড়িতে সময় 8:30। তোয়ালেটা বারান্দায় ঝুলিয়ে সে যখন রুমের ভেতরে ফিরে এলো, তখন ভীষণ অপ্রত্যাশিত একটা দৃশ্য তাকে স্বাগত জানালো। তার বিছানার উপর পরম শান্তিতে ঘুমিয়ে আছে ইরাম। রমণীর বুকের সাথে ঘেঁষে গভীর ঘুমে আচ্ছন্ন ইজান। গতকাল প্রায় ভোরের দিকে ঘুমানোর সুযোগ হয়েছিল। সারাটা রাত থেকে জেগে উঠে
মারাত্মক জ্বালিয়েছে সে। সাইবান মরার মতো সোফায় পড়েছিল, বালিশ চাপা দিয়ে রেখেছে কানে, হাতে গোনা কিছু ঘন্টা হয়তো ঘুমিয়েছে, আবার 7টার আগে উঠে পড়েছে। গভীর দৃষ্টিতে দেখলো সে বিছানায় থাকা মা সন্তান উভয়ের উপর সকালের স্নিগ্ধ আলোর রশ্মি প্রতিফলিত একটা স্বর্গীয় ভাব সৃষ্টি করেছে। সাইবান নিষ্পলক চেয়ে রইল কতক্ষণ যাবৎ নিজেও বলতে পারবে না। তার ভাবতেও অবাক লাগছে, বিছানায় শুয়ে থাকা রমণী এবং ছোট্ট নাজুক প্রাণীটি এখন তারই পরিবারের অংশ। পায়ে পায়ে এই বিছানার কাছে এগিয়ে এলো সাইবান। গতকালের ক্লান্তি তাকে ঘুমাতে দেয়নি। অপরদিকে ইরামকে জড়িয়ে রেখেছে গভীর ঘুমের চাদরে। অজান্তেই হাঁটু মুড়ে বিছানার পাশের কার্পেটের উপর বসে পড়ল সে। ইরামের একটা হাত লম্বা করে রাখা, অপর হাতটা ইজানের শরীরের উপর। দুই হাতে টকটকে মেহেদি। সেই মেহেদি দেখেই কিছু একটা মাথায় এলো সাইবানের। ঝুঁকে এলো সে, লম্বা করে রাখা হাতটার উপর ঝুঁকে অতি মনোযোগ দিয়ে দেখতে লাগলো। সিম্পল অথচ সুন্দর কারুকার্য, জলজল করছে যেন রত্নের মতো। হৃদস্পন্দন বেড়ে গেল সাইবানের। হন্যে হয়ে সে খুঁজে বেড়ালো কোথায় কোথায় আছে কি নেই। অবশেষে সাইবানের খোঁজ থামলো। দৃষ্টি প্রসারিত হলো, সঙ্গে ঠোঁটে ফুটে উঠল এক পরিতৃপ্তি মায়াবী হাসি। গচা। বিড়বিড় করলো সে আপন মনে। ইরামের হাতের মধ্যম এবং অনামিকা আঙ্গুলের ঠিক মাঝখানে চাপা জায়গাটায় পেঁচানো অক্ষরে লেখা আমার আলাদিন। ফিসফিস করে উচ্চারণ করলো সাইবান। জানে না কেমন অনুভূতি হলো বুকের ভেতর। নিষ্পলক কে রইল এক নাগারে সে। ইচ্ছে হচ্ছে না দৃষ্টি ফিরিয়ে নিতে। ইরামের প্রশান্তিতে ছাওয়া ঘুমন্ত মুখটা দেখলো সে অত্যন্ত আবেগ নিয়ে। তারপর আবারও দেখলো আঙ্গুলের ফাঁকে লুকিয়ে রাখা নামটাকে। নিজের ফোন বের করে নিঃশব্দে বেশ কয়েকটা ছবি তুলে নিল সাইবান। কেন সে নিজেও জানে না। ফোন রেখে এসে ঝুঁকে এলো, সাবধানে আঙ্গুলে ছুঁয়ে দিল মেহেদির রেঙে থাকা আঙ্গুলটাকে। ইরাম সামান্য নড়ে চড়ে উঠতে জমে গেল সে, অথচ রমণীর ঘুম ভাঙল না। শুধু ছেলেকে ঘুমের ঘোরে নিজের আরও খানিকটা কাছে টেনে পুনরায় নিদ্রায় নিমজ্জিত হলো সে। বুকের ভেতরে আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়লো সাইবান। অতি সাবধানে নিজের নাম লিখা ইরামের আঙ্গুলটা তুলে নিল সে। কি হলো সে বলতে পারবে না। ঝুঁকে গেল সেই নরম আঙ্গুলের ডগায় আলতো করে স্পর্শ করলো নিজের ঠোঁট। অতি ক্ষীণ এক মুহূর্তের আলতো ছোঁয়া। চোখ বুজে নিল সাইবান, আনমনে ফিসফিস করলো আপনার আলাদিন। রাস্তার মোড়ে টং দোকানটায় বেশ কয়েকদিন বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানি মিরাজ ভালো করে চেনে এই দলটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলে মেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সেই স্কুল জীবন থেকেই অনুরাগ আর সাইবার নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসতো। আজকাল আরও বেশি কতক সঙ্গী জুটেছে। ভালোই লাগে মিরাজের তরুণ ছেলে পেলেদের গালগল্প শুনতে। মাঝে মাঝে এমন ভাষায় চলে যায় যে বোঝাই যায় না কি কথা বলছে। জেনারেশন কি আমূল বদলে যাচ্ছে। অনুরাগরা যখন আসে তখন বুঝি গোটা দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা দুলায় বসে বসে অনুরাগ, নীরব, আফনান ইতিমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হয়ে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফনান পান চিবোচ্ছে। ওসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত 1 কাপ রং চায়ের অর্ডার দিয়ে বসেছে। মামুর বেটা এখনো এলো না? পান চিবুতে চিবুতে জিজ্ঞাসা করলো আফনান। থু করে পিক ফেললো এক পাশে। নীরব সিগারেটে লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বইয়ের আঁচলের তলায় থাকার সময় বস। বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করলো উভয়ে। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলেছে, হয়তো কোথাও ফেসে গিয়েছে তাই দেরি হচ্ছে। বাচ্চার ডায়াপার চেঞ্জ করছে মনে হয়। কার ডাইপার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটা মেহেদি কণ্ঠস্বর প্রশ্ন করলো। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালকিনকে হাড়ে হাড়ে চেনা আছে তাদের। অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী। লাস্যময়ী শরীরে জড়ানো টাইট টপ, ধবধবে সাদা ইলাস্টিক ফেব্রিক একদম চেপে থাকায় শরীরী অবয়বটা ভালোভাবে বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি, দৈর্ঘ্যে কাত সমান, টানা টানা আইলাইনার দেওয়া। চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটা জিম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়োগা ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলি কেন সবাই? কিসের ডাইপারের কথা বলছিস? মেয়েটা প্রশ্ন করলো আবার। আফনান আর নীরব একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসলো, উভয়ে বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুরাগকে কিছু বলতে বলল। বান্দার সোজা হয়ে বসে শুধালো, সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ সন্দিগ্ধ দৃষ্টিতে বন্ধুদের দেখল, তারপর ধপাস করে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসে পড়ল। এই তো আজ সকালেই পৌঁছালাম, অনেক ভোরে এসেছি তো, তোদের কল করে জানাইনি আর।
বিকালে জিমে গিয়েছি, ভাবলাম একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানি মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলি মাথা দুলালো। জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিস কুকি দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউ। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতন ঝুলে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনো আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল। ইয়ে মানে তেতলি শোন, আসলে সাইবান। ইয়ো ব্রোস! অদূরে থেকেও সাইবানের উৎফুল্ল কণ্ঠের ডাক স্পষ্টত ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখলো সড়কের অপর প্রান্তে বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না। তার পায়ে ডাবল রোলার শুজ, ভারী কেটসের মতন কালো জুতোর নিচে 2 জোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার উপর স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে। আমাকে সারাই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল। মিরাজ মামা, 1 কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, 2 চামচ চিনি। আরে তিতলি! ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সে। লাইটারটাও হাতিয়ে ঠোঁটে পুড়ে ধরাতে ধরাতে সাইবান প্রশ্ন করল। সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিশে দেশে ল্যান্ড করলি যে? সাইবানকে দেখে বিরাট হেসে কোনো প্রকার ভরিতা ছাড়াই নিজের 2 বাহু জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেলল তিতলি। তোদের ছাড়া আমার কবেই বা কি ভালো লেগেছে মেরে জিনি। সাইবান হালকা হাসলো। এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড় দিয়ে আলিঙ্গন ভেঙে ফেলল। ও, সিঙ্গাপুরের ছেলেরা বুঝি এতই দুর্বল? জিনি চটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করলো সাইবান। আর চোখের সামনে তাকাতেই দেখলো নীরব আর আপনার মিলে তাকে কি যেন ইশারা করছে, অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করেছে বিষয়টা। কি সমস্যা? কেউ একবার বলবি আমাকে? এই সে থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাকারি দিল অনুরাগ। অদ্ভুত? আমরা না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কি কি দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইলো সে। ততক্ষণে সবার চা এসে গিয়েছে। নিজের গ্রিন টির কাপে একটা চুমুক দিয়ে আরামে নিঃশ্বাস ফেলে তিতলি নিজে সিঙ্গাপুর ট্যুরের কাহিনী বলা শুরু করলো। তিতলি চৌধুরী সাইবানদের গ্রুপের 5ম সদস্য। একমাত্র মেয়ে হয় তার আলাদা একটা কদর আছে গ্রুপের মাঝে, সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করে তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধা খাওয়া সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে পুরে দিল। বিনা দ্বিধায় দীর্ঘ এক সুখ টান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই 1 মাসে কি কি মিস করলাম। আপনার নীরব অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাই করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই। সে পারছে না শুধু বেঞ্চের উপর শুয়ে পড়তে। বেঞ্চের সাথে লাগোয়া একটা জলপাই গাছ থাকায় সুবিধা হয়েছে। তার পায়ের উপর পা তুলে ঝোলাতে ঝোলাতে এদিক সেদিক তাকাচ্ছে। কেউ তেমন কিছু বলছে না বিধায় তিতলি সন্দেহ হলো না। পাশে ফিরে সাইবানের উড়ুতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা, তুই আজকে ফ্রি? শোনে, তাহলে চল আমরা সবাই মিলে একটা স্পিডিং করে আসি। অনেক দিন করি না, বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অব্দি যাব। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসলো। মাথা খারাপ? বিয়ের প্রথম দিনে দেরি করে বাসায় গেলে মম আমার পা কুচু কুচু করে চিকেন ফিট সুপে ঢেলে দিবে। যা শয়তান, আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বলত? আমি আমার কথা বলছি। অট্টহাসি হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাব তাকে থামিয়ে দিল। মুখ নামিয়ে হাসি মাখা ঠোঁটে তাকালো সে। বিশ্বাস করছে না এখনো। জিনি প্লিজ মজা করিস না। তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস না? প্র্যাঙ্ক করছিস? আমি কিন্তু বুঝে ফেলেছি, এবার বলদ হব না, হব না। আঙ্গুল নেড়ে নেড়ে বলল তিতলি। তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তে আন্দাজ করতে পারলো কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙ্গুলটা চেপে ধরে আস্তে করে নামিয়ে দিল। স্বাভাবিক গলায় জানালো, তিতলি, আই এম ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকলো তিতলি সাইবানের মুখ পানে দীর্ঘক্ষণ। তার জলজলে নয়নজোড়া আপাদমস্তক পর্যবেক্ষণ করলো সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেপ্টে আছে। সাইবান সরে বসে বলল, সরি, সব কিছু এত তাড়াতাড়ি হয়েছে যে
তোকে জানানো হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একবার বলবো তোকে। তিতলি বাকি বন্ধুদের দিকে তাকালো। অনুরাগ, নীরব, আফনান প্রত্যেকে অপরাধীর ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গুরুগম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানি মিরাজ অবধি নিজের কাজ বাদ দিয়ে হাঁ করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটলো পিনপতন নীরবতায়, তারপর তিতলির কাটকাট কণ্ঠধ্বনিত হলো, ওরা ডাইপারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন না। ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালা তো। স্টপ ইট জিনি, থাক, আমাকে আর কিছুই বলতে হবে না তোদের আর কোনোদিনও। শটান উঠে দাঁড়িয়ে পড়ল তিতলি। নিজের গ্রিন টির বিল নিজের পকেট থেকে বের করে মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হনহন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে, পেছনে থেকে গিয়ে মেয়েটার হাত টেনে ধরল। ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এতে বস গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা তো সব তোর। ইউ নো হোয়াট জিনি, ফাক অফ। এর আগে কোনোদিনও এত ঝাঁজ নিয়ে সাইবানের সঙ্গে কথা বলেনি। নিজের হাতটা সে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুত গতিতে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তার কোনায় রাখা একটা অসহায় ডাস্টবিনকে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহাম্মকের মতন নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁধ তুলল। যাক বাবা, এর আবার কি হলো? মোট সুইং হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। পেছন থেকে বন্ধুদের হতাশা বোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহলী হয়ে এসে ঘুরে দাঁড়ালে অনুরাগ দুহাত ছড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুইও তো তাল দিয়েছিস মাঝখানে, এখন এত নিষ্পাপ সাজছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট এ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরও কর সিচুয়েশনশিপ, সামলা নিজের লাভ লাইফ আর ম্যারিড লাইফ। তিতলি খেপেছে। আফনান বলতেই হেঁটে এসে পুনরায় বেঞ্চে বসে পড়ল সাইবান। অ্যাজ ইফ আই কেয়ার। আমার পুরো কথা না শুনে চলে গিয়েছে, আমার কি দোষ? ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিতে দিতে কপালে তীব্র এক ভাঁজ পড়ল তার। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে ইরাম। ইজান মেঝেতে বিছানো ম্যাট্রেসের উপর গড়াগড়ি করে খেলছে। তাকে দেখে শুনে রাখছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটা ঝুনঝুনি বাজাচ্ছে। ইজান মজা পেয়ে সেটা কামড়ে দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। এখন সাইবানদের বাড়িতে এসেছে প্রায় 5-6 বছর। গ্রামে যে বাড়ি আছে পরিবারে, সেটার কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। বাবা মরা মেয়ে সে। বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। একমাত্র মেয়ে সুগন্ধার তখন বেহাল দশা। সামিয়া সেবার তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন, কাজের পাশাপাশি পড়ালেখারও ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে সামিয়ার এক কথা, অনার্স পাস না করা অবধি পড়াশোনা ছাড়ার কথা চিন্তাও করা যাবে না। বিষয়টা বেশ ভালো লেগেছে ইরামের। আদতে সুগন্ধা নিজেকে যেমন প্রদর্শন করে অভ্যস্ত, তার চাইতে বহুগুণ স্মার্ট, সেটা এই কয়েকদিনই বুঝে গিয়েছে সে। ল্যাপটপটা সামিয়ার বাড়িতেই থাকে, তিনি খুব একটা ব্যবহার করেন না। ইরাম আজকে চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কডইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকরী একটা স্থান। প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিচ্ছিল, তবে হঠাৎ কি যেন একটা মনে পড়ল তার। সুগন্ধা থেকে জেনেছে আজকাল খুব ব্যবহার করা হয় কিছু এআই প্রোগ্রাম। গুগল থেকে তেমনই একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করলো। সিচুয়েশনশিপ কি? যতক্ষণ প্রোগ্রামটা তথ্য খোঁজার সময় নিচ্ছে ততক্ষণ ইরাম তাকিয়ে ভাবলো বানানটা ঠিক করে লিখেছে কিনা। সুগন্ধার সাহায্য নেবে, কিন্তু দরকার পড়লো না। প্রোগ্রামটি উত্তর করেছে, সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসেবে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করলো। কি এমনও আবার কোনো সম্পর্ক হয়? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকলো না। সে আবারও টাইপ করলো। বেঞ্চিং হলো ডেটিং বা রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না, মানে ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি যেন রিজার্ভ প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। না চাইতেও ইরামের মুখ ফসকে বেরিয়ে গেল। সুগন্ধা মাথা তুলে তাকালো। কোনো সমস্যা আপা? ভোরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপটা বন্ধ করে ইরাম সোজা হয়ে বসলো, বলল, তোমাদের জেনারেশনটাই প্রবলেম। সুগন্ধা অবাক নয়নে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনলো কেন?
ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময় হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইজানকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতে অবাক হয়ে দেখলো একটা ছোটখাটো মালবাহী ভ্যান দাঁড়ানো। ভেতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব, একটা লম্বা ট্রলি, তার মাথায় আবার ছোট ছোট খেলনার মতো কি সব যেন ঝুলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন, একেবারে গাড়ি নিয়ে ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি খালামণি? মুচকি হাসলেন সামিয়া। প্রয়োজনীয় জিনিসপত্র তোর লাগবে? আঙ্গুল তুলে সোফার মতন জিনিসটাকে দেখালেন তিনি। ওটা নার্সারি গ্লাইডার, অনেকে ফিডিং চেয়ারও বলে। বেস্ট ফিট করার সময় ওটাতে বসবি। আর এটা টেবিল, এখানে ডাইপার চেঞ্জ করবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এসব ঠিক প্রয়োজন নয়, বরং জার্নিটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। সামিয়া একজন ডাক্তার, যদিও শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি ভালো মতোই জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মাঝে আধুনিক আসবাবপত্রে সাজানো সাইবানের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত জিনিসপত্রে। বিছানার একপাশে ফিডিং চেয়ারটা রাখা হলো, তার সাথে টেবিলটা, বেশ কিছু ড্রয়ার সম্বলিত ওয়ার্ড্রপ, তাতে বাচ্চাদের ন্যাপকিন, ডাইপার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্লাক্স, সঙ্গে ব্রেস্ট পাম্প। এমন কিছু নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। ইরাম একপাশে ইজানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখলো কিভাবে সাইবানের রুমের বেপরোয়া ভাবটা এক লহমায় পরিবর্তিত হয়ে গেছে। সবকিছু গোছগাছ হয়ে গেলে সামিয়া বললেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। ও একজন খুব ভালো পেডিয়াট্রিশিয়ান। কালকের অ্যাপয়েন্টমেন্ট একদম বুক। তুই আর সাইবান ইজানকে নিয়ে যাবি, কেমন? তিনি বলা শেষ করতে না করতে রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছে। নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে লাগলো, মেয়েদের মন আর 5.5 প্যাসেজ জেলাপি একই, কোনো পার্থক্য? আ আমার রুম! সাইবানের চিৎকারে কেঁপে উঠল চারিপাশ। ইরাম আগে থেকে প্রতিক্রিয়া আন্দাজ করে ছেলের 2 কানে আঙ্গুল দিয়ে রাখলো। পা ফেলে ধপধপ করে ভেতরে ঢুকলো সাইবান। আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরলে এমনভাবে যেন তার সামনে তার পৃথিবীকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। মাই ফাকিং রুম! সামিয়া ভ্রুকুটি করলেন। মুখে লাগাম দেওয়া শেখ এখন। এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্যাম ব্রো, ড্যাম ড্যাম ড্যাম, শিট শিট শিট! এই ছেলেকে নিয়ে কোথায় যাওয়া যায় সামিয়া জানে না। সাইবান হন্যে হয়ে এদিক সেদিক ছুটে দেখলো সবকিছু, কিভাবে তার গেমিং সেটআপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কিভাবে তার স্বাদের সাউন্ড বক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে, সবকিছু। ইরাম অবস্থা দেখে সামিয়ার কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো। বেচারার অনেক স্বাদের রুম। তুই চুপ থাকতো। বিয়ে হতে না হতেই স্বামীকে দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতো ছোটাছুটি করছে, ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি, ঘুরবে, চাবি বের করবি, থেমে যাবে। ইরাম না চাইতেও ফিক করে হেসে ফেললো। ঠিক এমন সময় তার কোলে থাকে ইজান নড়ে চড়ে উঠলো, আঙ্গুল চুষতে চুষতে গোঙাতে লাগলো। ইরামের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ও, আমি ওকে চেঞ্জ করিয়ে দিই বলেই সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন তাকে। এই না না, এখানে রাখ, সাইবানকে করতে দে, ওর শেখার দরকার আছে। এমনিতেও রুম হারানোর শোকে আধামরা সাইবান। এই কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠল সে, মুখে ভর করলো তীব্র আতঙ্ক। কি? খবরদার ব্রো, আমি ওসব হাগুমতো পরীক্ষা করতে পারবো না, একদম না। ড্যাম! ওহ ড্যাম! ডিয়ার গড অফ হেভেন, হেয়ার মাই কল! সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে, তারপর আদেশ করলেন, যা ইরাম, ওই টেবিলের উপরে রাখ, ডাইপার আছে, শিখিয়ে দে ওকে কিভাবে করিস। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইজানকে সাবধানে সে টেবিলের উপর শুইয়ে দিল। অতঃপর আগের কাপড়ের ন্যাপকিনটা খুলে ফেলে ছোট ছোট হাত জোড়া ছুঁড়ে ড্যাব ড্যাব করে সাইবানের দিকে তাকে ইজান শব্দ করে উঠল, আইয়া ব্যা। ওয়াক ওয়াক থু! মুখে হাত চাপা দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ের ক্লিপ তুলে নিজের নাক আটকে ফেললো। পটলা খাই দুধ, ওর হাগে অ্যাটম বম! ইরাম আর পারল না। ওই অবস্থাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করলো সে। সামিয়া অবধি মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরাম হাত বাড়িয়ে বলল,
একটা ডাইপার দাও। সাইবান ডাইপার সেকশন থেকে পরিষ্কার ডাইপারটা এক আঙ্গুলে এমনভাবে মুখের সামনে ধরলো যেন পৃথিবীর সব থেকে কদর্য কিছু ধরেছে। ঘৃণায় চোখ মুখ বাঁকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে হঠাৎ বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার ডেডি, আর ভাগ্য হাতে ধরিয়ে দিল বাচ্চার নেপি। কিয়া লাফিয়ে উঠল ইজান। ইরাম ওয়েট টিস্যু দিয়ে তার ত্বক মুছে নিচ্ছিল। হাতে না রাখে আধা মোছা টিস্যুটা ছুটে গিয়ে পড়ল একেবারে সাইবানের হাতের উপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার। হাহাকার করে উঠল, ইয়া খোদা, ইটস মি এগেইন। জবাব চাই আমি, আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী? আজকে ইজানকে ডাক্তার দেখানো হবে, তাই বেশ সকাল সকালই উঠে পড়েছে ইরাম। হিসাব মতে আজ তার বিয়ের দ্বিতীয় দিন, তবে বিশেষ কোনো অনুভূতি নেই তার মাঝে। গোটা চিন্তায় ছেলেকে ঘিরে ফ্রেশ হয়ে ইজানকে খাইয়ে তৈরি করিয়ে নিজেও রেডি হয়ে নিল। সে বিয়ের উপহার হিসেবে বেশ কয়েকটা নতুন শাড়ি পেয়েছে, সেগুলো থেকে গাঢ় বেগুনি রঙের একটা বাছাই করে পরলো। গোসল করে নিয়েছে, তাই চুলগুলো হালকা ভেজা, সেগুলো খোলাই রাখলো। অতঃপর ইজানকে কোলে তুলে সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে এলো নিচে। নিচে নাস্তার টেবিল সাজানো। সামিয়া আর সারিকা খেতে বসেছে। সারিকার স্বামী মিসির গতকালই চলে গিয়েছে। তাদের ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ চলছে, ভাঙাচোরা ব্যাপার, তাই বউকে বেশ কিছুদিন বাপের বাড়িতেই রাখবে। সে নিজে সপ্তাহে একবার দুবার করে আসবে। তাই বলতে গেলে সারিকা একটা দীর্ঘ সময়ের জন্য এই বাড়িতেই থাকতে চলেছে। ইরামের বিশেষ কোনো মতামত নেই এই সম্পর্কে, তবে মেয়েটার সামনে তাকে সাবধান হয়ে চলতে হবে। ইরাম সামিয়াকে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। সুগন্ধা তার প্লেট তৈরি করে হাত মুছে বলল, পর্ব 12। আপা, আপনি খান, আমি রেডি হইয়া নেই। নিজের রুমের দিকে চলে গেল মেয়েটা। সামিয়া দ্রুত খাচ্ছেন, হাসপাতালে যাওয়ার তাড়া আছে। তবুও তো চোখের চশমাটা ঠিকঠাক করে তিনি শুধালেন, কি ব্যাপার, সাইবানকে দেখছি না যে? রেডি হয়নি এখনো? যাবে না তোদের সাথে? জানি না, ঘুম থেকে উঠে রুমে দেখিনি। সে কি, ওকে আমি কাল রাতে পই পই করে বলে দিলাম আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। সারিকা মন্তব্য করলো। কাঁটা চামচ দিয়ে দই মেশানো ফ্রুট স্যালাড খাচ্ছে সে। তবে ইরাম ননদের কথাটা গায়ে মাখলো না। এই ইজানকে উরুর উপর বসিয়ে দোলাতে দোলাতে খানিকটা পাউরুটি ছেড়ে মুখে, অতঃপর তাকালো সামিয়ার দিকে। নরম অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালামণি, আমার মনে হয় আলাদিনকে কিছুটা সময় দেওয়া উচিত। সামিয়া ফেল ফেল করে তাকিয়ে রইলেন। ইরাম গতকাল রাতেও এক কথা বলেছে। ইজানকে ডাইপার পরাতে গিয়ে সাইবান প্রায় বমি করে দিচ্ছিল দেখে সে পরে আর তাকে কিছু করতে দেয়নি। সাইবানও বুঝি হাঁপ ছেড়ে বেঁচেছে। সামিয়াকে চেয়ে থাকতে দেখে ইরাম ব্যক্ত করলো। সারিকা নির্দ্বিধায় নিজের মতামত জানালো। একটা দীর্ঘশ্বাস ফেললেন সামিয়া। পরক্ষণে চশমা খানিক থম মেরে বসে রইলেন। ইরাম একটা গোটা পাউরুটি শেষ করে দ্বিতীয়টা খাচ্ছিল, তখনই তিনি খুললেন, তোরা সবাই আমাকে নিষ্ঠুর মা ভাবছিস তাই না? সারিকার চামচ থেমে গেল। অপরদিকে ইরাম চিবানো ভুলে বসলো। উভয় প্রসারিত নয়নে দেখলো সামিয়াকে, যাকে বেশ হতাশ লাগছে। আমি নিজেও জানি ওর উপরে আমি চাপ দিচ্ছি। ইরাম, তুই হয়তো ভাবছিস শুধু তোর ভালোর কথা ভেবেই আমি এই বিয়েতে জোরাজুরি করেছি। বিষয়টা কিন্তু এমন না। আমি স্বার্থপর, আমি নিজের ছেলের জন্যও করেছি। না চাইতেও সারিকা আর ইরাম একে অপরের দিকে তাকালো। উভয় আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামিয়া একটু সময় নিয়ে বলতে শুরু করলো, সাইবান আগে এমন ছিল না, তুই তো জানিসই ইরাম। তুই তো ওকে ছোটবেলা থেকেই দেখেছিস। একটা ভদ্র মিষ্টভাষী বাচ্চা ছিল। হ্যাঁ, রাখতো ঠিকই, নাকের ডগায় রাখতো, কিন্তু বর্তমানের মতন এত সিরিয়াস অবস্থা ছিল না। হঠাৎ কি যেন হলো, সব কিছু বদলে গেল। আমার ব্যস্ত জীবন, বাড়িতে সময় দেওয়া হয়েছে খুবই কম। বলতেও পারবো না কিভাবে, কোন দিন, কেন আমার ছেলেটা একটু একটু করে অন্যরকম হয়ে গেল। আমি বলবো না ও এখন খারাপ হয়ে গিয়েছে বা বিগড়ে গিয়েছে, কিন্তু লাগাম ছাড়া হয়ে পড়েছে। বেপরোয়া, আনসিরিয়াস। জীবন নিয়ে ওর কোনো প্ল্যানই নেই। ওকে জিজ্ঞেস করলেই শুধু বলে, আজকের জন্য বাঁচি, কালকের কথা ভেবে লাভ কি। চুপ করে রইল ইরাম। কেন যেন তার মন খারাপ লাগছে। সাইবানের ওই পরিবর্তনের সময়টা সে দেখেনি, অনুভবও করেনি। সোজা ছোটবেলা থেকে বড়বেলায় দেখছে। কিভাবে বোঝা সম্ভব? কিন্তু সামিয়া সবটাই চোখের সামনে দেখেছেন নিজের, তাই মা হিসেবে তার চিন্তাটা স্বাভাবিক। সামিয়া ব্যাগ থেকে কাপড় বের করে নিজের চশমাটা মুছতে মুছতে বললেন, সাইবানের চিন্তাধারা আধুনিক লেভেলে। ওকে বুঝতেই আমি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা শিখেছি।
অতঃপর বুঝেছি ওদের কাছে এমন অনেক কিছুই স্বাভাবিক যা আমাদের কাছে অস্বাভাবিক। ছেলে মানুষ, কারণে অকারণে না করা যায় না, সবসময় চোখে চোখে রাখাও যায় না, ধরে বেঁধে রাখাও যায় না। আমিও চাই না একটা মানুষ মুক্ত, স্বাধীন, তাকে অন্যের অনুশাসনে আনার কোনো মানেই হয় না। তাই আমি সবসময় চেয়ে এসেছি, যদিও বা আমি না পারি, তবে ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বাস্তবতা শেখাবে, ওকে ওর মতো করে বুঝতে পারবে, ওকে সামনে রাখতে পারবে। আমি চেয়েছি আমার ছেলেটা একটু পরিবারে আসক্ত হোক। যখন তুই আমার কাছে এলি তখন মনে হলো তোর থেকে অভিজ্ঞ মানুষ হয় না। তুই জীবনটাকে অনেক রঙে দেখেছিস, অনেক লড়াই করেছিস। তাই হ্যাঁ, এই বিয়েটা যতখানি তোর আর তোর ছেলের ভালোর জন্য দিয়েছি, ঠিক ততখানি আমার নিজের ছেলের জন্য। থামলেন সামিয়া, কয়েক মুহূর্ত নিঃশব্দ বসে থাকলেন। তারপর গ্লাস থেকে বেশ অনেকটা পানি পান করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তবে হ্যাঁ ইরাম, তুই ঠিকই বলেছিস, আমি হয়তো কম সময়ে বেশি আশা করে ফেলেছি। দায়িত্ব শিখতে, বুঝতে আর পালন করতে সময় লাগে। আমি আর এইসব বিষয়ে হস্তক্ষেপ না করারই চেষ্টা করব। আচ্ছা তুই যা তাহলে, হাসপাতালে আজ আমার অনেক লম্বা ডিউটি। আমি না হয় সময় বের করে তোর সাথে। না না খালামণি, দরকার নেই। এই যে সুগন্ধা গেল রেডি হতে, ওকে নিয়ে যাব। তাছাড়া গাড়িতেই তো যাব আসবো, তুমি চিন্তা করো না। সামিয়া আর দ্বিমত করলেন না। ফোন এসেছে জরুরি, সেটা রিসিভ করে কানে লাগিয়ে ব্যাগ হাতে হাঁটা দিলেন বাড়ির বাইরের দিকে। সারিকা আর বেশিক্ষণ টেবিলে থাকলো না। নিজের মায়ের কথাগুলো তাকেও ভাবুক করে তুলেছে বোধহয়। ইরাম চেয়ারে বসে ধীরে সুস্থে নাস্তা শেষ করলো। অতঃপর সুগন্ধাকে নিয়ে ঘণ্টাখানেক বাদে বেরোলো অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে। সমুদ্র থেকে ভেসে আসা নোনা বাতাস শরীরে লাগলে আলাদাই একটা অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে, অথচ মনটা হয় ফুরফুরে। বালিদ্বীপে সমুদ্র সৈকতের বালির আস্তরণের উপর শুয়ে প্রকৃতির মায়া উপভোগ করতে বেশ লাগছে অরণ্যের। তার সঙ্গিনী এসকোর্ট মেয়ে চেয়ারে বসে সানস্ক্রিন মাখছে শরীরে। বিদেশিনীর পরনে সি বিচে ব্যবহৃত অতি ছোট সাইজের পোশাক। তাকে পোশাক না বলে অবশ্য অন্তর্বাস বলা শ্রেয়। অরণ্য তাকিয়ে থাকলো। গতকাল সারা রাত একসাথে কাটানোর পরও বিশেষ কোনো টান আসছে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললে আবার তার ভালো লাগে না। অথচ একটা জিনিস আছে যেটার প্রতি সে চরম আসক্ত এবং এই মুহূর্তে অনেকখানি রুষ্ট। ইরাম খেলতে চাইছে তার সঙ্গে, মেয়েটার দম আছে বলতে হয়। বেশ, তবে ইরামের সঙ্গে তার মতো করেই খেলা হবে। মেয়ে মানুষ আজ হোক কাল হোক ভাঙবেই। অরণ্য শুধু বসে বসে সেই ভাঙার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতেই হবে। অরণ্য নিজে আনবে না, নিজের ইচ্ছায় দুই পায়ে হেঁটে হেঁটে আসবে তার দুয়ারে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয় না। যে পায়ে হেঁটে আসবে সেই পা দুটোকে সে সেদিন রাতে কাঁধের উপর উঠিয়ে নিবে, বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরাম কি মিস করে গিয়েছে। Wanna get into water? অরণ্য উঠে বসে বিদেশিনীকে শুধালো। মেয়েটা মাথা নাড়ল। No way, I am not risking my skin. Shoot yourself. অরণ্য উঠে দাঁড়ালো। হাফাতা রঙিন শার্টটা খুলে রেখে উদাম শরীরে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে এসে ডাইভ দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপ টপ করে গড়ানো পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করতে লাগলো। পেটানো শরীরের মাংসপেশিগুলো ফুলে ফেপে উঠল। তার প্রতিটা কদমের সঙ্গে কালো চুলগুলো লেপ্টে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে কয়েকদিনে। রুক্ষ থুতনিতে হাত ঘষে সে খেয়াল করলো বিচের অন্যান্য কিছু রমণী তাকেই দেখছে, কেউ বা লুকিয়ে, কেউ আবার কোনো রাগঢাক বাদে। বাঁকা হাসি ফুটলো অরণ্য ঠোঁটে। সে জানে ফিরে যাওয়ার পথে এদের মধ্যে অনেকেই তার সঙ্গে কথা বলতে চাইবে। অ্যারন নিজের সৌন্দর্য নিয়ে বেশিক্ষণ সুখসাগরে ভাসতে পারল না অরণ্য। বিচে দাঁড়ানো তার বিদেশি এসকোর্ট এক হাতে একটা ফোন তুলে লাফাচ্ছে। ওটা অরণ্যের ফোনই। অরণ্য নামটা বিদেশিরা উচ্চারণ করতে পারে না বিধে সবসময় বিকৃত করে ফেলে। অরণ্য উঠে এলো। এক হাতে চুল ঝাড়তে ঝাড়তে মেয়েটার দিকে গিয়ে নিজের ফোনটা খপ করে হাতে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তোয়ালে তুলে কাঁধে ছড়িয়ে সে রিসিভ করলো ফোন। বল। পাশ থেকে কিছু একটা বলা হলো। সবকিছু শুনে খেপে যাওয়ার বদলে অরণ্য ঠোঁটের হাসি আরো বিস্তৃত হলো, ধারণ করলো এক অশুভ রূপ। কেউ দেখলো না সূর্যের আলো প্রতিফলিত হয়ে তার চোখ জোড়া কেমন হিংস্র জন্তুর মতো জলজল করে উঠল। শিকারী শিকারের গন্ধ পেলে ঠিক যেমন করে, অরণ্যর মাঝেও তেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভে নিজের নিচের ঠোঁটে লেহন করে নিয়ে অরণ্য বলল, I see.
ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এইভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ, তোমার পাওনা অ্যাটেনশন তোমাকে দেওয়া হবে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি মাই ওয়ার্ড। ইজানকে চেক আপ করানো হয়েছে, ডাক্তার বেশ কিছু উপদেশ দিয়েছেন। আপাতত নতুন পরিবেশ বলে ইজান মাঝে মাঝে ছটফট করছে, এমনটাই বলা হয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে, বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে। দুপুর হয়ে গিয়েছে প্রায়। ইরাম চেম্বার থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছে, তার পাশে সুগন্ধা। ইজান প্রতিদিনের তুলনায় একটু বেশি শান্ত আজ, ডাক্তারের সামনে তেমন হম্বিতম্বি করেনি। ইরামের কাঁধে মুখ গুজে পড়ে আছে। চেম্বারের বাইরে আরও মানুষ অপেক্ষা করছে, সকলেরই ছোট ছোট শিশু, একদম বেশি ছোট কিংবা নবজাতক শিশুদের সঙ্গে বাবা মা দুজনে এসেছে। এই তো ইরাম বের হতে এক তরুণ দম্পতি তাদের 2 মাসের বাবুকে নিয়ে চেম্বারে ঢুকলো। দৃশ্যটা মনোরম, তার সঙ্গে আবেগ ঘন। একজন শিশুর দায়িত্ব উভয় পিতামাতার, যে কোনো প্রয়োজনে উভয়ের উপস্থিতি শুধুমাত্র দম্পতির বন্ধনই শক্ত করে না, বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় তার পিতামাতার মাঝে সুসম্পর্ক আছে, সেটাই সে ভবিষ্যৎ জীবনে অনুকরণ করে। মলিন এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। ইজানের বাবা মানুষটা মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। ওই লোকটাকে এখানে সে কামনাও করে না, তার ছায়া ইজানের উপর পড়ুক সেটাও সে চায় না। তবে ইজান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কের বন্ধন দেখা ছাড়াই বড় হতে চলেছে সেটা তার কাছে স্পষ্ট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।